ফিল্ম ফেস্টিভ্যালে আমার শ্বশুর আমার প্রতি তার প্রেম প্রকাশ করেছেন। আমি হতভম্ব হয়ে গেলাম যখন আমার শ্বশুর অমিতবাবু বললেন, শ্বশুরের সাথে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। আমার স্বামী ব্যবসার কাজে বিদেশে। হঠাৎ হলের অন্ধকারে অনুভব করলাম শ্বশুরের হাত আমার হাতে। ফিল্ম শেষে কারে ফিরতে ফিরতে হঠাৎ কারের মাঝে থেমে তিনি বললেন, তোমাকে যখনই দেখি তখনই মনে হয় তুমি আমার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমার ছেলে তোমাকে পেয়ে গেল। কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। আমার স্বামী ব্যবসার কাজে বিদেশে গিয়েছিলেন। আমার শ্বশুর অমিতবাবু আমাকে বললেন শহরে একটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা যাব নাকি? আমি বেশ উৎসাহিত হয়ে রাজি হলাম। আমার শ্বশুর প্রায়ই আমাকে বন্ধুর মতো ব্যবহার করেন, নতুন বই বা ফিল্মের কথা বলেন। আমরা একটি ফরাসি ফিল্ম দেখতে গিয়েছিলাম। অন্ধকার হলে হঠাৎ অনুভব করলাম অমিতবাবুর হাত আমার হাতের উপর। আমি ভেবেছিলাম ভুল হয়েছে, তিনি আর্মরেস্টে হাত রাখতে গিয়ে আমার হাতে রেখেছেন। আমি হাত সরিয়ে নিলাম। ফিল্ম শেষে আমরা গাড়িতে ফিরছিলাম। হঠাৎ অমিতবাবু গাড়ি একটা নির্জন জায়গায় থামিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্বশুরবাবু? তার উত্তর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বশুরবাবু, এসব কি বলছেন আপনি? আমি ভয়ে কাঁপতে লাগলাম। আপনি আমার শ্বশুর, আমার বাবার বয়সী। বয়স শুধু একটা সংখ্যা বুমা। অমিতবাবু আমার দিকে ঝুঁকে এলেন। আমি দেখেছি তুমি সুখী নও। আমার ছেলে তোমাকে সময় দেয় না, ভালোবাসা দেয় না। আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের একটি অবিশ্বাস্য ঘটনার কথা বলবো। এমন একটি ঘটনা যার কথা কোনোদিন কারো কাছে বলিনি। আমার অনিন্দ ব্যবসার কাজে প্রায় বিদেশে যায়। গত বছর অক্টোবরে সে সিঙ্গাপুরে গিয়েছিল একটা কনফারেন্সে। আমার শ্বশুর অমিতবাবু আমাকে বললেন, বৌমা, শহরে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। তোমার কি যাবার ইচ্ছে আছে? সত্যি বলতে আমি বেশ খুশি হয়েছিলাম। অনিন্দ কখনো আমাকে এসব জায়গায় নিয়ে যায় না। ওর কাছে শুধু ব্যবসা আর টাকা। আমি বললাম, অবশ্যই যাব শ্বশুরবাবু। অমিতবাবু ৭০ বছর বয়সী হলেও খুব প্রাণবন্ত। উনি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। সাহিত্য, সিনেমা, সঙ্গীত সবকিছুতে রুচি আছে। আমার শাশুড়ি মারা গেছেন ৫ বছর আগে। তারপর থেকে অমিতবাবু একা থাকেন। মাঝে মাঝে অনিন্দর অনুরোধে আমাদের বাড়িতে এসে থাকেন। বাচ্চাদের সাথে খুব ভাব। আমার সাথেও ভাব ভালো। আমাকে মেয়ের মতো দেখেন। বিকেল ৫টায় অমিতবাবু এসে হাজির। একটা ফরাসি ফিল্ম দেখব বলে ঠিক করলাম আমরা। আমি সাজগোজ করে প্রস্তুত হলাম। একটা সবুজ শাড়ি পরলাম, হালকা মেকআপ করলাম। বাহ, আজকে তো দারুণ লাগছে, অমিতবাবু বললেন আমাকে দেখে। আমি একটু লজ্জা পেয়ে বললাম, ধ্যাৎ, আপনিও না। ফিল্ম হলে পৌঁছে দেখলাম অনেক ভিড়। সবাই সাজগোজ করে এসেছে। আমরা হলে ঢুকে আমাদের সিটে বসলাম। ফিল্মটা শুরু হলো। একটা প্রেমের গল্প, তবে খুব অদ্ভুত। এক মহিলা তার মৃত স্বামীর আত্মাকে দেখতে পায় আর তার সাথে কথা বলে। ফিল্মের মাঝামাঝি আমি হঠাৎ অনুভব করলাম অমিতবাবুর হাত আমার হাতের উপর। আমি ভাবলাম উনি ভুল করে আর্মরেস্টের বদলে আমার হাতে হাত রেখেছেন। আমি চুপি চুপি হাত সরিয়ে নিলাম। ফিল্ম শেষে আমরা গাড়িতে ফিরছিলাম। রাত তখন ৯টা। অমিতবাবু গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ তিনি একটা নির্জন রাস্তায় গাড়ি থামালেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শ্বশুরবাবু? এখানে গাড়ি থামালেন কেন? অমিতবাবু আমার দিকে তাকালেন। উনার চোখে এমন একটা দৃষ্টি ছিল যা আমি আগে কখনো দেখিনি। উনি বললেন, শ্রাবন্তী, তোমাকে একটা কথা বলতে চাই অনেক দিন ধরে। কি? আমি বললাম, বলুন না গি। তোমাকে যখনই দেখি তখনই মনে হয় তুমি আমার জন্য সৃষ্টি হয়েছিলে, কিন্তু আমার ছেলে তোমাকে পেয়ে গেল। কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। শ্বশুরবাবু, এসব কি বলছেন আপনি? আমি ভয়ে কাঁপতে লাগলাম।
আপনি আমার শ্বশুর, আমার বাবার বয়সী। বয়স শুধু একটা সংখ্যা। বুমা, অমিতবাবু আমার দিকে ঝুঁকে এলেন। আমি দেখেছি তুমি সুখী নও। আমার ছেলে তোমাকে সময় দেয় না, ভালোবাসা দেয় না। আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি। আমি চুপ করে থাকলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। অমিতবাবু আমার হাত ধরলেন। আমি জানি তুমি অবাক হয়েছ। কিন্তু ভেবে দেখো, আমাদের মধ্যে যে সম্পর্ক, তা কি শুধুই পারিবারিক? তুমি কি কখনো লক্ষ্য করনি আমি কিভাবে তোমার দিকে তাকাই? কিভাবে তোমার কথা শুনি? কিভাবে তোমার জন্য অপেক্ষা করি? আমি বললাম, শ্বশুরবাবু, আমি বাড়ি যেতে চাই। না, তুমি ঠিক বুঝতে পারছ না। অমিতবাবু আরও ঝুঁকে এলেন। তখনই আমার ফোন বেজে উঠল। অর্ণব ফোন করেছিল। মা, তোমরা কোথায়? দীপার জ্বর হয়েছে গু। আমরা আসছি বলে ফোন রাখলাম। দীপার জ্বর, আমাদের যেতে হবে গু। অমিতবাবু গাড়ি স্টার্ট দিলেন। উনার চোখে হতাশা। আমরা বাড়িতে ফিরলাম। দীপার জ্বর দেখলাম, ওষুধ দিলাম। অমিতবাবু নিজের ঘরে চলে গেলেন। রাতে ঘুম আসছিল না আমার। এ কেমন পরিস্থিতি? শ্বশুর আমাকে। আমি ভাবতেও পারছিলাম না। সারারাত ছটফট করে কাটালাম। পরের দিন সকালে অমিতবাবু নাস্তা খেতে এলেন। স্বাভাবিকভাবে কথা বললেন, যেন কিছুই হয়নি। আমি অবাক হলাম। দীপা কেমন আছে? উনি জিজ্ঞেস করলেন। ভালো। জ্বর কমেছে, আমি সংক্ষেপে উত্তর দিলাম। আচ্ছা বুমা, গতরাতের কথা আসলে আমি অমিতবাবু বলতে শুরু করলেন। আমি বাধা দিয়ে বললাম, আমি বাচ্চাদের স্কুলে পাঠাতে যাচ্ছি। অনিন্দ 3 দিন পর ফিরবে। তার আগে অমিতবাবুকে বাড়ি থেকে যেতে হবে, আমি মনে মনে ঠিক করলাম। বিকেলে অফিস থেকে ফিরে দেখি অমিতবাবু একটা সুটকেস নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে। যাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমার এক বন্ধু অসুস্থ। তার কাছে যাচ্ছি কয়েকদিন থাকতে, উনি বললেন। আমি নিশ্চিন্ত হলাম। শ্রাবন্তী, গতকালের জন্য দুঃখিত। আমি জানি না কি হয়েছিল আমার। একটু বেশি মদ খেয়ে ফেলেছিলাম বোধহয়। তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। আমি ওসব কথা বলেছি বলে দুঃখিত। আমি বললাম, কোনো সমস্যা নেই। আমরা সবাই ভুল করি গি। অমিতবাবু চলে গেলেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু গতকালের ঘটনা আমার মন থেকে যাচ্ছিল না। অমিতবাবু কতটা সিরিয়াস ছিলেন? নাকি সত্যিই মদের নেশায় বলেছিলেন সব? 2 দিন পর অনিন্দ ফিরে এলো। আমি তাকে কিছু বলিনি। কি বলবো? সে বিশ্বাস করবে? হয়তো ভাববে আমি অমিতবাবুকে উস্কে দিয়েছি। একদিন রাতে অনিন্দকে দেখলাম অনেক গভীর চিন্তায় ডুবে আছে। কি ভাবছ? আমি জিজ্ঞেস করলাম। কিছু না, বলল সে। পরের দিন দেখলাম অনিন্দ অমিতবাবুর ঘরে ঢুকল। খুব গোপনে ফোনে কথা বলছিল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম। বাবা, তোমার ওষুধ খাওয়া হয়েছে? ডাক্তার কি বললেন? ও আচ্ছা, হ্যাঁ, আমি জানি তুমি বাড়ি ফিরতে চাও। বেশ, কালই আসব তোমাকে নিতে। বাড়ি ফিরতে চাও? অমিতবাবু তো বন্ধুর বাড়ি গেছেন। তাহলে কোথায় আছেন তিনি? অনিন্দ আমাকে কিছু বলল না। পরের দিন সকালে অনিন্দ বলল, আমি আজ বাবাকে আনতে যাচ্ছি। কোথায় থেকে? আমি জিজ্ঞেস করলাম। হাসপাতাল থেকে, অনিন্দ বলল। হাসপাতাল থেকে? তিনি তো বন্ধুর বাড়ি গেছেন। না, বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। তার মাথাব্যথা খুব বেড়ে গিয়েছিল। তোমার বাবা আমাকে বলেছিলেন তিনি বন্ধুর বাড়ি যাচ্ছেন। আমি বললাম। বাবা আজকাল বিভ্রান্ত হয়ে যান, অনিন্দ বলল। আমি তোমাকে বলিনি, কিন্তু তার আলঝেইমার্স হচ্ছে। 1ম স্টেজে আছে এখনো। কখনো কখনো খুব কনফিউজড হয়ে যান উনি। তুমি জানো না পিতাপুত্রের সম্পর্ক কি রকম হয়। আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি গিয়ে। আমি অবাক হয়ে গেলাম। আলঝেইমার্স? কবে থেকে? গত বছর থেকে। আমরা জানতাম না। মাঝে মাঝে উনি অদ্ভুত আচরণ করতেন, কিন্তু আমরা ভাবতাম বয়সের কারণে। তারপর কয়েক মাস আগে ডাক্তার বললেন। আমার মাথায় খুলে গেল সব। অমিতবাবুর অদ্ভুত আচরণ, ফিল্ম হলে আমার হাত ধরা, সেই ডিক্লারেশন, সবই আলঝেইমার্সের লক্ষণ। উনি জানতেনই না উনি কি বলছেন। কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি লজ্জা পেয়েছিলাম, অনিন্দ বলল। বাবার এই অবস্থা, আর আমি কিছুই করতে পারছি না। ডাক্তার বলেছেন গতকাল উনার একটা ব্রেইন স্ক্যান করেছেন।
আজ আমরা রিপোর্ট পাব গো। আমার বুক ভেঙে গেল। অমিতবাবু কত সুন্দর একজন মানুষ, এত বিদ্বান, এত ভদ্র। আর এখন অনিন্দ চলে গেল অমিতবাবুকে আনতে। আমি হাউ হাউ করে কাঁদলাম। আমি যে কি ভেবেছিলাম। অমিতবাবু তো অসুস্থ, তিনি জানেন না কি বলছেন। আর আমি ভেবেছিলাম ধিক আমাকে। সন্ধ্যায় অনিন্দ অমিতবাবুকে নিয়ে ফিরল। অমিতবাবু আমাকে দেখে হাসলেন। তিনি কিছুই মনে নেই বোঝা যাচ্ছিল। বুমা, কেমন আছো? তিনি জিজ্ঞেস করলেন। ভালো আছি, আমি বললাম চোখে জল নিয়ে। পরের দিন অনিন্দ ডাক্তারের সাথে দেখা করতে গেল। ফিরে এসে দেখলাম তার চেহারা বদলে গেছে। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। বাবার মাথায় একটা টিউমার আছে। ক্যান্সার, ফাইনাল স্টেজে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? এতদিন ধরে ডাক্তাররা বলেনি? তারা জানত না। বাবার লক্ষণগুলো আলঝেইমার্সের মতোই ছিল। ব্রেইন স্ক্যানে টিউমার ধরা পড়েছে গু। আমি কাঁদতে লাগলাম। এখন কি হবে? ডাক্তার বলেছেন তার আর বেশি দিন নেই। অনিন্দ বলল চোখে জল নিয়ে। 6 মাস হয়তো। আমরা দুজনেই কাঁদতে লাগলাম। অমিতবাবু বাগানে বসেছিলেন, চা খাচ্ছিলেন। দেখে মনে হবে না তার কিছু হয়েছে। উনি জানেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি বলেছি। উনি শুধু হাসলেন ঘু। সেই দিন থেকে আমরা অমিতবাবুকে আমাদের বাড়িতেই রেখে দিলাম। অনিন্দ তার কাছে বেশি সময় দিতে চেষ্টা করত। আমিও, বাচ্চারাও। একদিন অমিতবাবু ফিল্ম ফেস্টিভ্যালের কথা জিজ্ঞেস করলেন। বুমা, আমরা কবে গিয়েছিলাম ফিল্ম ফেস্টিভ্যালে? আমি বললাম 1 মাস আগে শ্বশুরবাবু। আমি কি তোমাকে কিছু অদ্ভুত বলেছিলাম সেদিন? আমি অবাক হলাম। তিনি মনে রেখেছেন? না, এমন কিছু না, আমি বললাম। আমি ভালো করেই মনে আছে, তিনি বললেন। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি লজ্জা পেয়ে গেলাম। আপনি অসুস্থ ছিলেন গু? না, আমি জানি আমি কি বলেছিলাম। অমিতবাবু হাসলেন। বুমা, আমি তোমাকে ঠাট্টা করছিলাম। দেখতে চেয়েছিলাম তুমি কিভাবে রিয়্যাক্ট করো। ক্যান্সার আমার মাথাকে প্রভাবিত করেছে, ব্যবহারকে নয় গে। আমি কাঁদতে লাগলাম। এতদিন আমি কি ভেবে এসেছি। শ্রাবন্তী, আমার বেশি দিন নেই, অমিতবাবু ধীরে ধীরে বললেন। কিন্তু আমি আমার শেষ দিনগুলো আনন্দে কাটাতে চাই। তোমরা সবাই আছো আমার সাথে, এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আমি বললাম, আপনি সুস্থ হয়ে উঠবেন, দেখবেন গু। এই বয়সে আর সুস্থ হব না বুমা। তিনি হাসলেন। কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে গি। কি ইচ্ছে শ্বশুরবাবু? আমি আর একবার সিকিম যেতে চাই। ওখানে আমি আর তোমার শাশুড়ি হানিমুন করতে গিয়েছিলাম। আমি চাই তোমরা সবাই আমার সাথে যাও। আমি অনিন্দকে বললাম। সে রাজি হয়ে গেল। আমরাও চাইছিলাম একটা ফ্যামিলি ট্রিপে যেতে। বিশেষ করে অমিতবাবুর সাথে তার শেষ দিনগুলোতে। সিকিম যাবার সব ব্যবস্থা হয়ে গেল। আমরা 5 জন, অমিতবাবু, অনিন্দ, অর্ণব, দীপা আর আমি, সবাই মিলে সিকিম রওনা দিলাম। প্লেনে বসে অমিতবাবু শাশুড়ির সাথে হানিমুনের গল্প বলছিলেন। অমিতবাবুর চোখে আবার সেই জ্যোতি ফিরে এসেছে। তোমার শাশুড়ি যদি আজ থাকত, অমিতবাবু বললেন অনিন্দকে, সে খুব খুশি হতো। আমাদের পরিবার একসাথে মিলে বেড়াতে যাচ্ছে গি। সিকিমে পৌঁছে আমরা গ্যাংটক শহরে একটা ভালো হোটেলে উঠলাম। শীতকাল হলেও আবহাওয়া মোটামুটি ভালো ছিল। অমিতবাবু উত্তেজিত ছিলেন। প্রথম দিন আমরা হালকা ঘুরলাম। পরের দিন নাথুলা পাস যাবার ঠিক করলাম। দীপা খুব উত্তেজিত ছিল বরফ দেখবে বলে। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। একটা জিপ ভাড়া করলাম। অমিতবাবু সামনের সিটে বসলেন, বাকিরা পেছনে। আমরা পাহাড়ি রাস্তা ধরে উপরে উঠতে লাগলাম। চারিদিকে সবুজ পাহাড়, ঝরনা, মেঘ, সবকিছু মিলিয়ে মনোরম পরিবেশ। 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটা ছোট্ট দোকানের সামনে গাড়ি থামালাম চা নাস্তা খাবার জন্য। সবাই নেমে দোকানে গেল। আমি অমিতবাবুকে সাহায্য করে নামাচ্ছিলাম, হঠাৎ দেখলাম উনার চোখ বড় বড় হয়ে গেছে। তিনি দূরে কিছু একটা দেখছেন। শ্বশুরবাবু, কি দেখছেন? আমি জিজ্ঞেস করলাম। ওটা ওটা তো অমিতবাবু কাঁপতে লাগলেন। আমি দেখলাম একজন মহিলা দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। শার্টের কোঠায় হবেন, ঢাকা শাড়ি পরা, চোখে সানগ্লাস। পাশে একটা ছোট্ট মেয়ে, 8-9 বছর বয়স হবে।
অসম্ভব, অসম্ভব। অমিতবাবু বিটবিট করে বলতে লাগলেন। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। চলুন চা খেতে যাই। আপনি ঠিক আছেন তো? ওটা তো সুপর্ণা। অমিতবাবু আমার হাত চেপে ধরলেন। সুপর্ণা? কে সুপর্ণা? তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি সুপর্ণা? আমি অবাক হয়ে গেলাম। শ্বশুরবাবু, আপনি কি বলছেন? আমার শাশুড়ি তো 5 বছর আগে মারা গেছেন। আমি জানি না কি হয়েছে, কিন্তু ওটা সুপর্ণা। আমি চিনি তাকে। আমি ভয় পেয়ে গেলাম। অমিতবাবুর মাথায় টিউমার আছে। হয়তো সেটা আবার প্রভাব ফেলতে শুরু করেছে। হয়তো তিনি কনফিউজ হয়ে গেছেন। চলুন চা খেয়ে আসি। আমি অমিতবাবুকে সাথে নিয়ে দোকানে গেলাম। যেতে যেতে লক্ষ্য করলাম সেই মহিলাটি আমাদেরকে দেখে চমকে উঠলেন। তারপর দ্রুত সেখান থেকে সরে গেলেন মেয়েটাকে টেনে নিয়ে। দোকানে বসে অমিতবাবু অস্থির হয়ে উঠলেন। আমি বাইরে যাচ্ছি বললেন উনি। কোথায় যাবেন? অনিন্দ জিজ্ঞেস করল। আমি সেই মহিলাটাকে খুঁজব। অমিতবাবু উঠে দাঁড়ালেন। কোন মহিলা? অনিন্দ অবাক হয়ে জিজ্ঞেস করল। অমিতবাবু কিছু না বলে বাইরে চলে গেলেন। আমি অনিন্দকে জানালাম অমিতবাবু কি বলেছেন। অনিন্দ দুঃখিত হয়ে বলল, বাবার মাথায় টিউমার আছে। উনি হয়তো কনফিউজ হয়ে গেছেন। আমরা দ্রুত চা শেষ করে বাইরে গেলাম। অমিতবাবুকে খুঁজতে লাগলাম। দেখলাম তিনি সামনের রাস্তা ধরে হাঁটছেন। আমরা তার পেছনে গেলাম। একটা ছোট্ট বাড়ির সামনে অমিতবাবু থামলেন। সেখানে সেই মহিলাটি দাঁড়িয়ে আছেন, আর তার পাশে সেই মেয়েটি। সুপর্ণা! অমিতবাবু চিৎকার করে ডাকলেন। মহিলাটি ঘুরে তাকালেন। তারপর দ্রুত ঘরের ভেতরে চলে গেলেন। আমার কথা ঠিক, বৌমা, অমিতবাবু আমাকে বললেন। ওটা তোমার শাশুড়ি। ও জীবিত। আমরা ভয় পেয়ে গেলাম। অমিতবাবুর অবস্থা দেখে মনে হল তার হয়তো হার্ট অ্যাটাক হবে। শ্বশুরবাবু, চলুন হোটেলে ফিরে যাই, আমি বললাম। আপনি ভুল দেখছেন। ডাক্তার বলেছেন আপনার টিউমারের কারণে এরকম হতে পারে। না, আমি ভুল দেখছি না, অমিতবাবু জোর দিয়ে বললেন। আমি সুপর্ণাকে চিনি। আমি তার স্বামী। আমরা অমিতবাবুকে জোর করে ফিরিয়ে আনলাম। তিনি সারাদিন ধরে অস্থির হয়ে রইলেন। আমরা নাথুলা পাস যাওয়ার প্ল্যান বাতিল করলাম। রাতে ডিনারের সময় অমিতবাবু খেলেন না। আমরা সবাই চিন্তিত হয়ে গেলাম। পরের দিন সকালে উঠে দেখি অমিতবাবু নেই। উনার ঘর খালি। বিছানা অগোছালো, মানে রাতে শুয়েছিলেন। কিন্তু এখন কোথায় তিনি? আমরা খুঁজতে লাগলাম। হোটেলের কর্মচারীরা বলল সকাল 6টায় তাকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখেছে। কোথায় যেতে পারেন তিনি? আমি আর অনিন্দ সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই বাড়িতে যাব যেখানে গতকাল সেই মহিলাটিকে দেখেছিলাম। বাড়িটা খুঁজে পেতে বেশ সময় লাগল। কিন্তু আমরা শেষে খুঁজে পেলাম। একটা ছোট্ট বাড়ি, লাল রঙের ছাদ, সামনে ছোট্ট বাগান। দরজায় নক করলাম। কেউ খুলল না। আবার নক করলাম। তখন একজন ভদ্রলোক দরজা খুললেন। 40-এর কোঠায় হবেন। আপনারা কে? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অমিত দাসের পরিবার, অনিন্দ বলল। আমার বাবা এখানে এসেছেন কি? অমিত? না, এখানে কেউ আসেনি। আপনারা কারো সন্ধান করছেন? আমার বাবা বয়স্ক। তার মাথায় টিউমার আছে। তিনি এদিকে এসেছেন। আমি দুঃখিত, কিন্তু আমি কাউকে দেখিনি। আচ্ছা, এখানে একজন মহিলা থাকেন, নাম সুপর্ণা। আর একটা ছোট্ট মেয়ে। আমি জিজ্ঞেস করলাম। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। আপনারা কে? কেন খুঁজছেন তাদের? আমাদের পারিবারিক ব্যাপার, অনিন্দ বলল। তারা আমাদের আত্মীয়। ভদ্রলোক আরও গম্ভীর হয়ে গেলেন। এখানে ওই নামে কেউ থাকে না। আপনারা ভুল ঠিকানায় এসেছেন। তখনই আমরা একটা শিশুর কণ্ঠস্বর শুনলাম ভেতর থেকে। বাবা, দাদু এসেছেন। ভদ্রলোক একটু ঘাবড়ে গেলেন। উষ্মা, ভেতরে যাও, তিনি চিৎকার করে বললেন। আমরা বুঝতে পারলাম কিছু একটা ঠিক নেই। আমরা শুধু আমার শ্বশুরকে খুঁজছি, আমি বললাম। আমি বললাম তো এখানে কেউ আসেনি, ভদ্রলোক বললেন। এবার দয়া করে চলে যান। তিনি দরজা বন্ধ করতে যাচ্ছিলেন, তখনই দেখলাম কাল যে মহিলাকে দেখেছিলাম তিনি পেছনে দাঁড়িয়ে আছেন। আমাদের চোখাচোখি হল। শাশুড়িমা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মহিলাটি কিছু বললেন না, কিন্তু তার চোখে আমি ভয় দেখতে পেলাম।
অনিন্দ তার দিকে তাকিয়ে বলল, মা। ভদ্রলোক আমাদের ধাক্কা দিয়ে বাইরে বের করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন। আমরা দরজায় আঘাত করে চেঁচাতে লাগলাম, কিন্তু কেউ খুলল না। আমরা থানায় গিয়ে অমিতবাবুর খোঁজ দিলাম। পুলিশ অফিসাররা বলল তারা খোঁজ করবে। হোটেলে ফিরে আমরা কি করব বুঝতে পারছিলাম না। আমার শাশুড়ি যদি সত্যিই বেঁচে থাকেন, তাহলে এতদিন তিনি কোথায় ছিলেন? কেন তিনি ফিরে আসেননি? পরের দিন সকালে পুলিশ ফোন করল। তারা অমিতবাবুকে খুঁজে পেয়েছে, তিনি সেই বাড়িতেই আছেন। আমরা দ্রুত সেখানে গেলাম। বাড়িতে পৌঁছে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। অমিতবাবু সোফায় বসে আছেন, পাশে সেই মহিলা। দুজনেই কাঁদছেন। বাবা, অনিন্দ ডাকল। এই মহিলা কে, মিস্টার দাস? একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন। আমার স্ত্রী, অমিতবাবু বললেন। সুপর্ণা দাস, যাকে 5 বছর আগে মৃত বলে জানানো হয়েছিল। সবাই অবাক হয়ে এই মহিলার দিকে তাকালাম। তিনি আমার শাশুড়ি? হ্যাঁ, আমি সুপর্ণা দাস, মহিলাটি বললেন, চোখ মুছে। আমি মরিনি। আমি ছদ্মবেশে লুকিয়েছিলাম। অনিন্দ অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে, মা? তুমি বেঁচে আছো? কিন্তু আমরা তোমাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম। সেখানে কে ছিল তাহলে? কেউ না, সুপর্ণা বললেন। শব্দেহ ছিল না। আমি পালিয়ে এসেছিলাম। কেন? অনিন্দ জিজ্ঞেস করল। সুপর্ণা একটু চুপ করে থেকে বললেন, আমি ভয় পেয়েছিলাম। কিসের ভয়? সুপর্ণা সেই ভদ্রলোকের দিকে তাকালেন, যিনি গতকাল আমাদের সাথে কথা বলেছিলেন। ইনি সুব্রত বোস, আমার দাদার ছেলে, আমার ভাইপো। তারপর সুপর্ণা আমাদের বললেন যে অমিতবাবু আর তার বিয়ের আগে তিনি সুব্রতকে ভালোবাসতেন। কিন্তু তাদের পরিবার রাজি হয়নি বিয়েতে। তখন তাকে জোর করে অমিতবাবুর সাথে বিয়ে দেওয়া হয়। সুপর্ণা অমিতবাবুকে ভালোবাসতেন, কিন্তু সেই পুরনো প্রেম ভুলতে পারেননি। বছর 5 আগে সুব্রতা ফিরে এসেছিলেন তার জীবনে। তিনি বিধবা ছিলেন। সুপর্ণা তাকে নিয়ে পালিয়ে এসেছিলেন সিকিমে। একটা ছোট্ট মেয়ে দত্তক নিয়েছিলেন। কিন্তু মা, তুমি আমাদের বলতে পারতে, অনিন্দ বলল। আমরা সবাই কত কষ্ট পেয়েছি। আমি ভয় পেয়েছিলাম তোমার বাবা আমাকে ক্ষমা করবেন না, সুপর্ণা বললেন। আমি একজন বিবাহিত মহিলা, আমি পরিবার ছেড়ে পালালাম। আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত ছিলাম, অমিতবাবু বললেন। কিন্তু তুমি আমাকে সুযোগ দিলে না। পুলিশ আমাদের বলল এটা একটা পারিবারিক ব্যাপার। তারা চলে গেল। আমরা সবাই মিলে কথা বললাম, কাঁদলাম, হাসলাম। অনিন্দ তার নতুন বোনের সাথে পরিচিত হল, উষ্মা। আমি আমার শাশুড়িকে আবার ফিরে পেলাম। অমিতবাবু বললেন, সুপর্ণা, আমি বেশিদিন বাঁচব না। আমার মাথায় ক্যান্সার। কিন্তু আমি আমার শেষ দিনগুলো তোমার সাথে কাটাতে চাই। যদি তুমি আবার আমার সাথে থাকতে রাজি হওই। সুপর্ণা কাঁদতে কাঁদতে বললেন, আমি যাব। তুমি আমাকে ক্ষমা করো বা না করো, আমি যাব। সুব্রতা বললেন, আমি চাই যে সুপর্ণা খুশি থাকুক। আমি আর তাকে আটকাব না। আমরা সবাই কলকাতা ফিরে গেলাম। সুপর্ণা, অমিতবাবু, অনিন্দ, আমি, অর্ণব, দীপা আর ছোট্ট উষ্মা, সবাই মিলে একটা বড় পরিবার। অমিতবাবুর অসুখ ছিল ঠিকই, কিন্তু তিনি আরও 2 বছর বেঁচে ছিলেন। 2 বছর তিনি এই নতুন পুনর্মিলিত পরিবারের সাথে কাটিয়েছিলেন। যখন তিনি চলে গেলেন, তিনি যেন ঘুমিয়ে পড়লেন, সুপর্ণার হাত ধরে। শান্তিতে, ভালোবাসায়। আজ 5 বছর পরে আমাদের পরিবার এখনও একসাথে আছে। উষ্মা বড় হয়েছে, অর্ণব বিয়ে করেছে, দীপা কলেজে পড়ে। সুপর্ণা আমাদের সাথেই থাকেন। সুব্রতা মাঝে মাঝে আসেন, আমাদের সাথে সময় কাটান। অদ্ভুত এই জীবন। এক রহস্যময় ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে পরিণত হল, শেষে ফিরে এলো ভালোবাসার বন্ধনে। এই গল্প আমি কাউকে বলিনি আগে। আজ তোমাদের বললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার গল্প। ধন্যবাদ শোনার জন্য। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর।
রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা ৩ তলা বিল্ডিং।
ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব।
এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কি? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না।
ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গিয়ে। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গিউ। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল।
মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন।
রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০। তৃতীয় মাসে ২০০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। শিক্ষকদের ট্রেনিং দেয়া। স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে, টাকাও লাগবে।
রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়। এটা আমাদের সবার জয়। সত্যের জয়। 13 অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায় পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে।
আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক। কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গে। রাকিব মাথা নাড়ল। না। আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল।
তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে গি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।